বন্ধুরা, আমাদের পৃথিবীর ৭১ ভাগই জল আর মাত্র ২৯ ভাগ জায়গাতে আমরা পৃথিবীর সমস্ত মানবজাতি বসবাস করছি। আর এই জায়গাটুকুতেই আমাদের সব কিছু। সমুদ্রের বিশালতা এতই যে আমাদের কল্পনাকেও হার মানায়। আর এই সমুদ্রে এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে তা আমরা সবগুলো কোনোদিনই দেখতে পারবো না। এর মধ্যে একটি বারমুডা ট্রায়াঙ্গেল, আর এই রহস্যের মতন টাইটানিক জাহাজটিও আরও একটি রহস্য। জাহাজটি ডোবার ৭৩ বছর পর পর্যন্ত গবেষণারা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আছে বা কিভাবে আছে। আর এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় ৩৫ বছর পরেও এটি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জাহাজটি কেন ডুবেছিল তার সম্পর্কে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কেন এবং কী কারণে জাহাজটিকে আর কোনোদিনও উদ্ধার করা সম্ভব হয়নি এবং হয়তোবা আর হবেও না। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল বা কিভাবে ডুবেছিল এগুলি আমরা প্রায় সবাই জানি। আর এই জানার পিছনের মূল ভূমিকা রয়েছে টাইটানিক নামের এই বেস্ট মুভিটি। ১৯১১ সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে এটি কোথায় বা কিভাবে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা বারবার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারা তা কোনোভাবেই জানতে পারেনি। আর এইভাবে একটানা ৭৩ বছর ধরে জাহাজটিকে খোঁজার প্রচেষ্টা চালিয়েও তারা জাহাজটির অবস্থান কোথায় আছে তা জানতে পারেনি। কিন্তু ১৯৮৫ সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট বিলস নামে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটানিকের বর্তমান অবস্থা কোথায় কিভাবে আছে তা খুঁজে পায়। আর তারা টাইটানিককে খুঁজে পাওয়ার পরে টাইটানিককে ঘিরে আরও বেশ কিছু রহস্য উন্মোচন হয়। দুই ভাগে ভেঙে পড়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের ১২,০০০ ফিট গভীরে, অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়ালি রেকর্ড থেকে জানা যায় এই জাহাজটি ডুবে যাওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত আস্ত ছিল, কিন্তু যখন এটা সমুদ্রের গভীরে ঢুকতে শুরু করে তখনই এটা দুভাগে ভেঙে যায়। কিন্তু সেটা কী কারণে? টাইটানিক দ্য নিউ এলিমেন্ট তথ্য অনুসারে বলা হয় যে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডোবেনি, বরং এটা ডুবেছিল জাহাজের মধ্যে আগুন লাগার ফলে। বন্ধুরা, গবেষকরা যখন জাহাজটিকে খুঁজে পায় তখন এই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে অনেক কিছু দেখতে পায় যা তখনও প্রায় অক্ষত ছিল। তারা জাহাজটিকে পরবর্তীতে রিকভার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গিয়েছে যে এটা আর কখনো রিকভার করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তারা টাইটানিক জাহাজটিকে ডুবে যাওয়ার পিছনে আরও বেশ কিছু রহস্যময় ঘটনার সন্ধান পায়। কিন্তু তারপরও টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মূল ঘটনা আজও একটি রহস্য হয়ে আছে পৃথিবীর সামনে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও বহুবার চেষ্টা চালিয়ে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, আর তাই জাহাজটি আজও সমুদ্রের অতল গভীরে ডুবে আছে। বন্ধুরা, জাহাজটি সমুদ্র তলদেশে ডুবে যায় প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে, আর তাই এটি অন্যান্য জাহাজকে যেভাবে সমুদ্রের গভীর থেকে টেনে তোলা হয় সেভাবে তোলা সম্ভব হয়নি। চায়ের মধ্যে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা বিস্কুটকে তোলার সময় যেমনটি হয়, ঠিক এই জাহাজটিকে তুলতে গেলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু তারপরও বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে হয়তোবা জাহাজটিকে উদ্ধার করা সম্ভব, কিন্তু এতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন, কারণ টাইটানিকের ওজন ১.৪৩ লক্ষ টন, যা অনেক বেশি, এবং তারপরও রয়েছে জলের চাপ, যা জাহাজটির ওজন আরও বহুগুণ বাড়িয়ে তোলে। টাইটানিক জাহাজ বর্তমানে সমুদ্রে যে গভীরতায় আছে সেখানে জলের চাপ অনেক বেশি। এত গভীরতা থেকে মাত্র ১ স্কোয়ার বর্গফিটের কোনো জিনিসকে তুলতে হলেও ৩৯২ কিলোমিটারের ফোর্সের প্রয়োজন পড়বে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যে এইভাবে টাইটানিক জাহাজকে এত গভীরতাতে উপরে তুলে আনবে। ২১ শতাব্দীর শুরুতে এই জাহাজটিকে উদ্ধার করার কোনো প্ল্যান গবেষকদের কাছে ছিল না, আর তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে। তার মধ্যে একটি হলো পিংপং বলের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা চালায়। আপনি ঠিকই শুনেছেন, পিংপং বলের মাধ্যমে। গবেষকরা ভেবেছিলেন সমুদ্রের অতল গভীরে থাকা জাহাজটির মধ্যে পিংপং বল দিয়ে ভর্তি করবে। এই বলগুলি উপরের দিকে চাপ প্রয়োগ করবে, আর এতে করে জাহাজটি সাবমেরিন দিয়ে এবং পাওয়ারফুল ম্যাগনেটের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তখন গবেষকদের মাথায় এটা ছিল না যে এই পিংপং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর পূর্বে মুহূর্তেই সমুদ্রের চাপে ফেটে যাবে। আর তাই তারা পরবর্তীতে আবার বেলুনের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে। তারা ভেবেছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করে সেই বেলুনের সাথে জাহাজটিকে বেঁধে দিয়ে বেলুনের উপরমুখী চাপে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তাদের মাথায় ছিল না সমুদ্রের এত গভীরে বেলুনগুলির মধ্যে হিলিয়াম গ্যাস কে ভরবে। তাই তারা পরবর্তীতে বুঝতে পারে যে সমুদ্রের এত গভীরে বেলুনগুলিকে হিলিয়াম গ্যাস দ্বারা ফোলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই পরবর্তীতে তারা আরও একটি পরিকল্পনা করলো। তারা ভাবলো বরফের ডেনসিটি জলের চাইতে কম, আর তাই বরফ জলে ভাসে। তারা গবেষণা করে ভেবেছিল যে জাহাজটি সমুদ্রের গভীরে যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটির জলকে যদি কোনোভাবে বরফে রূপান্তরিত করা যায়
তবে এটি ভাসতে ভাসতে জলের উপরে চলে আসবে আর তখনই এটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যাবে। আর এই আইডিয়াটা দিয়েছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার জন পিয়ারেন। এর জন্য তিনি নাইট্রোজেন বিপুল পরিমাণ মজবুত আনতে বলেন। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানিও বিওসি এর মধ্যে এই প্রজেক্টের জন্য 0.5 মিলিয়ন টন নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। আর তখন সবার মনে একটাই প্রশ্ন আসে, তা হলো বিপুল পরিমাণ তরুণ নাইট্রোজেন সেই সমুদ্রের গভীরে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর তাই এই প্রযুক্তি বাস্তবায়িত হলো না। পরবর্তীতে এক লেজেন্ডার সিপি ফিল্ডার মিকাইল লাভস্ট্রিটের টাইটানিকে উদ্ধার করার জন্য একটি অন্যরকম প্রযুক্তি সাবমেরিন তৈরি করার কথা বলে। মিকাইলের ডিজাইনকৃত বহু সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশের সেনারা ব্যবহার করছে। মিকাইল বলেন, জাহাজটিকে উদ্ধার করতে প্রথমে জাহাজের গায়ে জমে থাকা শ্যাওলা এবং বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। আর এর জন্য পাওয়ারফুল মেশিনের প্রয়োজন হবে যাতে এই ময়লাগুলো পরিষ্কার করতে সক্ষম হয়। তারপরে অনেক শক্তিশালী লোহার ক্যাবেলের মাধ্যমে টাইটানিকের খালি এই বোটের সাথে সংযুক্ত করতে হবে। আর এই সমস্ত কাজ এই মেশিনই করবে। এরপরে এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যে সাবমেরিনটি ট্যাঙ্কের গ্যাসের দ্বারা পূর্ণ থাকবে। শুধু তাই না, এই প্রজেক্টের জন্য অত্যাধুনিক পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। মিকাইলের মতে এই প্রজেক্টের জন্য 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। তাই এই প্রজেক্টের জন্য একটি বিশাল পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন হবে। কিন্তু সমুদ্রের এত গভীরে এই বিশাল পাওয়ারফুল পাওয়ার প্ল্যান্ট কিভাবে স্থাপন করা সম্ভব? তারা প্রোটিন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চিন্তা করেছিল, কিন্তু সমুদ্রের এত গভীরে বিদ্যুৎ বাহিনী কেবল কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ এটি জলের অত্যাধিক চাপে ফেটে যাবে। কিন্তু এই প্রযুক্তি যদি কোনোভাবে সম্ভব হয় তবে এটি হবে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট। আর তাই তারা ততক্ষণ এই প্রযুক্তিটিকে হোল্ড করে দেয়। অনেক কোম্পানি জাহাজটিকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু এটি উদ্ধার করতে হলে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। কিন্তু তারপরেও তারা এটি উদ্ধার করার জন্য চেষ্টা করত, কিন্তু করছে না, কারণ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উদ্ধার করা যদি কোনোভাবে সম্ভব হয় তবে লাভ তো দূরের কথা, তাদেরকে ব্যয়বৃত অর্থ ওঠার কোনো সম্ভাবনা নেই। আর তাই বড় বড় কোম্পানি এই প্রজেক্ট বাস্তবায়ন করছে না। গবেষকদের পরিকল্পনা শুধু পরিকল্পনায় থেকে যাচ্ছে। কোনো কোম্পানি যদি টাইটানিক জাহাজটিকে উদ্ধার করে মিউজিয়ামে পরিণত করে তবুও তাদের ব্যয়বৃত অর্থ জোগাড় করতে 100 বছরেরও বেশি সময় লেগে যাবে। যদিও এই জাহাজের সাথে অনেক ইমোশনাল কাহিনী জড়িয়ে আছে, কিন্তু কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চাইছে না। তাছাড়া এই জাহাজটিকে বিভিন্ন ব্যাকটেরিয়া ক্ষয় করে ফেলেছে। বলা হয় থাকে কিছু বছর পরে এইসব ব্যাকটেরিয়া জাহাজটিকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। শুধু তাই না, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জাহাজটিকে তাদের বসবাসের স্থাপন বানিয়ে ফেলেছে। আর তাই ইউনেস্কো 2001 সালে এই জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্ট সাইট হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। স্বাভাবিকভাবে বলা হয় যে কোনো কোম্পানি এই জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই পরিমাণ অর্থ দিয়ে এই জাহাজের মতনই অন্য যে কোনো নতুন জাহাজ ক্রয় করা সম্ভব হবে। আর তাই কোনো কোম্পানি এমন বোকামি কাজ করতে চাইবে না। তাছাড়া এই জাহাজটিকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়, কারণ এই জাহাজটি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি উদ্ধার করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, আর এটা উদ্ধার করার পরে এটি কোনো কাজে লাগানো সম্ভব হবে না। আর তাই স্বাভাবিকভাবে বলা যায় জাহাজটিকে হয়তোবা আর কোনোদিনই উদ্ধার করা সম্ভব নয়। তবে এই জাহাজটি যদি সমুদ্র তলদেশে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে তবু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই টাইটানিক জাহাজের রহস্যপূর্ণ কাহিনীগুলি শুনতে পারবে এবং দেখতে পারবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের শেয়ার করে দেবেন। আর এরকমই ইন্টারেস্টিং, আনকমন এবং রহস্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।